আসসালামু আলাইকুম। সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসন নয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই কথা বলেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, কারণ বারবার এই ব্যাপারটা উঠে আসছে যে ফ্যাসিবাদকে পুনর্বাসন করা হবে কিনা তো ফ্যাসিবাদের পুনর্বাসন সম্পর্কে বিভিন্ন জন অবশ্যই বিভিন্ন মতবাদ দিবেন। এখন মতবাদ বলতে গেলে কোনটা নেওয়া যায় এটা তো অবশ্যই হবে। তো আমার একটা কথা মনে আছে, যেটা কিছুদিন আগেই স্বরাষ্ট্র প্রধান উপদেষ্টার সহকারী মাহফুজ আলম, যে তখন সহকারী হননি, তিনি বলেছিলেন যারা আওয়ামী লীগে ঈমান এনেছে তাদের কি করবেন। আসলে এই বাংলাদেশে তো বিভিন্ন মতবাদের বিভিন্ন মানুষ আছে, সব ধরনের, একদম পাহাড়ি বলেন যে সবাই তো আমরা বাংলাদেশি, তাই না? তো এক একজনের মতামত এক এক রকম হবে। তো এই জায়গাটাতে আমি যদি ব্যক্তিগতভাবে মনে করি কোনো দলকে একদম নিষিদ্ধ করা উচিত না। নিষিদ্ধ করলে যেটা হয় যে কিছুদিন আগে জামাত শিবিরকে নিয়ে জামাত শিবিরকে জোর করে প্রোপাগান্ডা করে তাদেরকে সন্ত্রাসী দল হিসেবে বানানোর পরেও যেটা হয়েছে যে তারা তো টিকে ছিল, তাই না? তো ভিতরে ভিতরে হয়তো টিকে থাকবে। তো আমি আসলে এভাবে কোনো দলকে পুরোপুরি নিষিদ্ধ করতে আমার মন থেকেই নাই। বাট যেটা হয় যে আপনার যখনই এদেরকে রাখা হবে তখন দেখা যায় যে প্রতিযোগিতা বাড়বে। বিভিন্ন অনেক দল থাকলে সব দলের মানুষের মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন জনকে ভোট দিবে, তো একজন আর একটা দল আরেকজনের মধ্যে যে প্রতিযোগিতাটা, এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, যেটাকে বলা যায় যে সুস্থ প্রতিযোগিতাও হতে পারে। আর যদি নিষিদ্ধ করা হয় তখন দেখা যায় যে তারা বিভিন্নভাবে অন্য দলগুলোর উপরে মাথাচাড়া দিয়ে উঠবে, তারা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করবে। তো খুব বেশি লাভ হবে না। এজন্য আওয়ামী লীগে যারা অপরাধী, বর্তমানে যারা বিভিন্ন কিছুর সাথে জড়িত, দুর্নীতি, খুন, সবকিছু বাদ দিয়ে যদি নতুন করে আনা যায়। আবার এমনও হতে পারে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, দেখা গেল যে এখন যারা অপরাধী আমরা দেখতে পাচ্ছি এরাও 10 বছর বা 20 বছর পর আবার এই দলে ফিরে আসতে পারে। এই জায়গাটা একটা প্রবলেম কিন্তু থেকে যায়। তো এখন আমি একটু আলোচনা করতে চাই ঠিক আমার ব্যক্তিগত মতামত, যে আপনারা যদি এই দলকে নিষিদ্ধ করলেন না, একদম কমপ্লিটলি পুনর্বাসন করা হলো, আওয়ামী লীগ ফিরে এলো, তখন কি হতে পারে এই ব্যাপারে আমার একটা মতামত হচ্ছে, যখনই এই দলটা নতুন করে তাদের সমাবেশ করবে, নতুন করে তাদের কার্যক্রম শুরু করবে, তখন প্রথমেই তারা কি করবে? জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম নিয়ে তারা তাদের কাজ শুরু করবে। অথচ আমরা জানি যে তিনি একজন নেতা হলেও তিনি গণতন্ত্রের জন্য যেমন পাকিস্তানের সাথে লড়েছে, আবার 72 থেকে 75-এ আমরা যারা তখন ছিলাম না, কিন্তু বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে মেইন যে পয়েন্টগুলো আমরা জানি বা দেখেছি, সেটা হচ্ছে যে তিনি নিজেকে আজীবন রাষ্ট্রপ্রধান ঘোষণা করেছিলেন। তার মানে তিনি কিন্তু নিজ হাতে যে গণতন্ত্রের জন্য লড়েছেন সেই গণতন্ত্রটাই কিন্তু তিনি মেরে ফেলেছিলেন। তারপর রক্ষী বাহিনী গঠন, বিপরীত মতবাদের মানুষকে দমন, এগুলো সবই তার আমলে ছিল। এমনকি তার আমলে মানুষ খেতে পায়নি, দুর্ভিক্ষ হয়েছে। অথচ তার বাসায় তার মৃত্যুর পর 503 ভরি স্বর্ণ পাওয়া গিয়েছিল, যেটা জিয়াউর রহমান পরবর্তীতে শেখ হাসিনাকে বুঝিয়ে দেন। তো এটা থেকে বোঝা যায় যে তিনি তার জনগণকে কিভাবে ট্রিট করতেন, এতটুকু কিন্তু বোঝা যায়। আর এরকম একটা মানুষকে, যার প্রতি সবার বিদ্বেষ তৈরি হয়ে গিয়েছিল, পরবর্তীতে যখন শেখ হাসিনা রাজনীতি করতে আসেন, তখন কিন্তু সে বারবার বারবার তার পিতাকে দেশের মানুষের পুরো জাতির পিতা হিসেবে আমাদের উপর চাপিয়ে দিয়েছেন এবং দেওয়ার চেষ্টা করে গেছেন। এই যে ব্যাপারটা, তার মানে যতই অন্যায় করুক না কেন, যখন দলটা থেকে যায় তখন বারবার বারবার কিন্তু তাকে ভালো বলে, তাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলে কিন্তু আমাদের উপর সে চাপিয়ে গেছেন। আমার এখনো মনে আছে, আমি ছোট ছিলাম, কিন্তু 96-এর কথা, 96-এ যখন শেখ হাসিনা আহ, নির্বাচনী প্রচারণায় নামেন, তখন হঠাৎ করে তিনি হজ করে হেজাব পরে আসেন 3 মাসের সময়টাতে। তো এটাকে আমি জাজমেন্টাল ভাবে বলবো না যে হেজাব পড়েছে বা পড়া উচিত না, কিংবা এইটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে তার উদ্দেশ্যটা, তখন তার উদ্দেশ্যটা কি ছিল। সে হেজাব এবং তসবি পরে বিমানবন্দর থেকে নামেন এবং এরপর তিনি ওটা নিয়েই সমস্ত নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। তারপরে তিনি জিতে যান। আসলে 90-র দশকে মানুষের মেন্টালিটিটা একটু অন্যরকম ছিল, তখন মানুষ অনেক বেশি ধর্মভীরু ছিল, অনেক বেশি মৌলবাদী চিন্তা ছিল। তো এই ঘটনাটা যখন ঘটে তখন সবাই তাকে আবার একটু ট্রাস্ট করা শুরু করে, একটু বিশ্বাসযোগ্যতা ফিরে পায়, যে মনে হয় সে ভালো হয়ে গেছে, ধার্মিক হয়ে গেছে, একে ভোট দেওয়া যায়। বঙ্গবন্ধুর যে কাজগুলো মানুষ ভুলে গিয়েছিল, তারপরে তাকে ভোট দিয়ে নির্বাচিত করা হয়। এরপরে প্রথমেই যেটা হয়, সে কিন্তু তসবিটা ছেড়ে দেয়।
তারপরে 1 মাস পরে তিনি হেজাবটা একটু উপরে তোলেন, আস্তে আস্তে এতটুকু আস্তে আস্তে নাই হয়ে যায়। আমার এখনো মনে আছে 3 মাসের মধ্যে তার হিজাব নাই হয়ে গিয়েছিল এবং সে নর্মাল আগের হাসিনা হয়ে গিয়েছিল। এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা একটা বার চিন্তা করেন, এই 6 মান্থ, এই যে 6 মান্থ বলবো না, জাস্ট নির্বাচনী প্রচারণার যে 3 মাস, এই 3 মাসে তিনি হিজাবটাকে একটা হিসেবে ব্যবহার করেছিলেন, তার নির্বাচন জেতার একটা বড় অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন। এই মানুষটাকে পরবর্তীতে মানুষ কতটা বিশ্বাস করবে? তারপরে তিনি যখন নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন, তখন তার 2টাই এজেন্ডা ছিল। নাম্বার 1, শেখ মুজিবকে প্রতিষ্ঠা করা। প্রতিটা জায়গায় শেখ মুজিবের নামে করা প্রতিটা জিনিস, তখন নতুন নতুন যা নির্মাণ হচ্ছিল সবই শেখ মুজিবের নামে। এবং আমার মনে আছে আমাদের এলাকায় এক মানুষ তার একটা শৌচাগারকেও, একটা শৌচাগারকেও বঙ্গবন্ধু শৌচাগার নাম দিয়ে দিয়েছিলেন। এটা খুশি করতে দিয়েছিলেন, সে বুঝে নাই যে এটাকে দেওয়া উচিত না। আর সেকেন্ড এজেন্ডা ছিল হচ্ছে ডিগ্রি নেয়া। তিনি দেশ বিদেশে যেতেন, তিনি সবসময় নিজেকে খুব শিক্ষিত মনে করতেন। সে বুঝাতে চাইতেন যে তাকে সবাই, সারা বিশ্বের মানুষ পছন্দ করে ডিগ্রি দিচ্ছে। একটা ছোট্ট শিশুও বুঝতে পারে যে এগুলো তিনি কিনতেন। কিন্তু প্রায় 25 থেকে 30টা ডিগ্রি তিনি ওই তার প্রধানমন্ত্রী আমলে নিয়েছিলেন। এরপর যথারীতি 2001-এ যখন নির্বাচন হয়, তিনি আর জিততে পারেননি। এরপর 2008-এ যখন তিনি আবার প্রধানমন্ত্রী হন, এই সময়টা বোঝা গেছে যে সে আরো বেশি শক্তি নিয়ে এসেছেন। এইবার তিনি ভারতের অনেক বেশি সমর্থন নিয়ে এসেছেন এবং শুরু থেকেই সে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিরোধী দল মত সবাইকে একদম নিঃশেষ করে দেয়া, যখন যে দাঁড়িয়ে গেছে তাকেই খুন করা, গুম করা, আয়নাঘর তৈরি। এরপর সে যে ভয়ঙ্কর কাজগুলো করেছে, গত 16 বছরে যে সে ভয়ঙ্কর কাজগুলো করেছে, এরপরে হয়ে গেল সে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, মাফিয়া প্রধানমন্ত্রী। এখন আমার যে কথাটা সেটা হচ্ছে যে এরপরে যখন আমরা আওয়ামী লীগকে ভালো মানুষ ধরে খুঁজে খুঁজে সব ভালো মানুষটাই আওয়ামী লীগ করা শুরু করলো, কিন্তু তারা কি তাদের জাতির জনক বঙ্গবন্ধুকে বলতে পারবে? তারা কি এই শেখ হাসিনাকে বলতে পারবে? তারা তো তাদের স্বভাবে শুরুই করবে শেখ মুজিবকে দেবতা বানিয়ে এবং শেখ হাসিনাকে দেবী হিসেবে প্রতিষ্ঠিত করে। তারা বলবেন যে শেখ হাসিনা হচ্ছে উন্নয়নের মানুষ কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা, বাংলাদেশের মেট্রো রেলের জনক, তিনি পদ্মা সেতুর জনক, কিংবা এগুলো সব কিছুর উন্নয়নের মূল হচ্ছে আমাদের শেখ হাসিনা। এই বক্তৃতাগুলো দিয়ে যখন তারা কাজ শুরু করবেন, এই জুলাই হত্যাকাণ্ড, যত হত্যাকাণ্ড সব কিছু ভুলে গিয়ে, আমরা যাকে এখন খুনি হাসিনা ছাড়া বলতে পারি না, সেই মানুষটাকে যখন আপনার কাছে বলা হবে যে তিনি উন্নয়নের প্রতিকৃতি, তিনি গণতন্ত্রের মানুষ কন্যা, তখন কি আপনি সহ্য করতে পারবেন? আমরা যারা নিজের চোখে জুলাই হত্যাকাণ্ড দেখেছি, আগের সব ভুলে গেলাম, আমরা যারা রাতের ভোট দেখেছি, গণতন্ত্রের মানুষ কন্যা তাকে মানতে পারবেন? আমরা যারা খুন দেখেছি চোখের সামনে, যে আরো যত খুন লাগে করবে, কিন্তু আমার ক্ষমতা চাই, তো এই মানুষটাকে যখন তার আওয়ামী লীগ ভয়ঙ্কর রকম দেবীর রূপে সব সুন্দর সুন্দর কথা বলবেন, ডিজিটাল বাংলাদেশের জনক, সেতুর জনক, তারপরে মেট্রো রেলের জনক, আপনারা কিভাবে সেটা মেনে নেবেন? এই ব্যাপারগুলো আমার ব্যক্তিগত মত হচ্ছে যে যখন এই আলোচনাটা চলে আসে না, তখন মনে হয় যে আমরা কিভাবে আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেব, এবং এই প্রজন্ম কিভাবে মেনে নিবে, আমাদের সন্তানরা কিভাবে মেনে নিবে, এবং যারা নিজ চোখে দেখেছে তারা কিভাবে মেনে নেবে। তাই আমার মনে হয় আর অনেক বড় আলোচনা দরকার। আমরা ব্যক্তিগতভাবে বলতে পারি দরকার নাই দলটাকে নিষিদ্ধ করা, আবার বলতে পারি নিষিদ্ধ করা যায়, কোনো ব্যাপার না, কারণ জার্মানিতে কিন্তু নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছিল এবং এখন পর্যন্ত তারা রাজনীতি করতে পারে না। এমন না যে পৃথিবীতে এই নজির নেই। তো গণহত্যাকারী দল হিসেবে চাইলে করা যায়। সো আমার মনে হয় আমরা এগুলো সহ্য করতে পারবো কি না, এই পুরো একটা মতবাদ চিন্তা করে বিশিষ্ট চিন্তাবিদরা যদি সবাই মিলে এই ব্যাপারে একটা ডিসিশন নেয়, প্রধান উপদেষ্টা থাকা অবস্থায়, উপদেষ্টা মণ্ডলী, এই ইউনুস সরকার থাকা অবস্থায় যদি এটার একটা সমাধান করা হয়, আমার মনে হয় ভালো হবে। আলহামদুলিল্লাহ, অনেক আনন্দের একটা সংবাদ হচ্ছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচারের জন্য আন্তর্জাতিক সমর্থন খুব একটা বড় বিষয় ছিল, যেহেতু ভারত এখানে বাধা সৃষ্টি করতে পারে, কিন্তু সেই আন্তর্জাতিক সমর্থন ডক্টর ইউনুস পেয়ে গেছেন এবং তিনি স্পষ্টভাবে বলেছেন স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হবে, সবকিছু প্রসেসিংয়ে রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস ডক্টর ইউনুস এমন কিছু করে যাবেন যাতে বাংলাদেশের আপামর জনতার মনের আশা পূর্ণ হয়
এবং বাংলাদেশে আর কোনোদিন খুনি আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, এবং আশা রাখি তিনি সেটা আইনগতভাবেই করে যাবেন ইনশাল্লাহ।